নমস্কার, আমি তপজা। আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। দেখুন, অভয়াকাণ্ডের প্রায় 100 দিনের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। যে মেয়েটার নামের আগে ডক্টর বসার কথা ছিল, আজ সে মেয়েটার নামটাই বদলে গিয়েছে। এই যে শুরুতে বললাম 100 দিনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, তাহলে প্রশ্ন হচ্ছে, অভয়াকাণ্ড কি এই মুহূর্তে ছাই চাপা আগুন? দেখুন, আন্দোলনের ঝাঁঝ কমলেও প্রশ্ন কিন্তু একাধিক থেকে যায়। আর সেই প্রশ্নের ঝুলি নিয়েই আজ আমি চলে এসেছি এক্স সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে। আজকে মাধ্যম পডকাস্টের অতিথি উপেন্দ্রনাথ বিশ্বাস। স্যার, স্বাগত মাধ্যমে। ঠিক যেমনটা আমি শুরুতে বলছিলাম যে আর.জি. কর কাণ্ডের আমরা ঠিক 100 দিনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি। আমরা যদি দেখি, সিবিআই এর তরফ থেকে এখনো অবধি খুব ভালোভাবে কাউকে গ্রেপ্তার এখনো অবধি করা হয়নি। আচ্ছা, সিবিআই এই মুহূর্তে যেভাবে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে, এটা কি আপনার মনে হয় না যে সিবিআই ধীরে চলো গতি অবলম্বন করেছে? না, প্রথম হচ্ছে যে সিবিআই ওটা তো ওকে ওই সঞ্জয়কে তো মানে সিবিআইকে দেখানো হয়েছে যে ওরাও তাদেরকে ওকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আসল গ্রেপ্তার তো ক্যালকাটা পুলিশ করেছে। কিন্তু এই দুজনকে তো সন্দীপ আর ওসি, থানার ওসি, তাকে তো ক্যালকাটা পুলিশ অ্যারেস্ট করে নাই। তাহলে ওই দুজনকে অ্যারেস্ট করেছে, এবং সন্দীপ ছিল ওখানকার সবচেয়ে বড় পোস্টে, তিনি ছিলেন প্রিন্সিপাল। এবার এক দুই আমি বলি কি, যে ইনভেস্টিগেশন যে স্টেজে এখন সিবিআই নিয়ে গিয়েছে, সেটা এই একাই যে তা নয়। এমনকি কোর্টে যেদিনকে সিবিআই এই চার্জশিট সাবমিট করে, সেদিনকে বলেছে যে ও একাই যে এখানে আসামি তা নয়। এইখানে যে অনেক আসামি থাকতে পারে, আর টাইম টু টাইম যে আসামি হবে তাকে আমরা অ্যারেস্ট করে তার বিরুদ্ধে চার্জশিট করব। এবং আমরা যদি সুপ্রিম কোর্টের দিকে দেখি, যে সুপ্রিম কোর্টের সেই লাস্ট পার্ট অন যেদিন সিবিআই তাদের রিপোর্ট সাবমিট করে, সেদিন বলেছিলেন যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেটা আমরা দেখেছি, ইনভেস্টিগেশন চলছে। কি চলছে এখন, তারা এই যে আসামি যে অ্যারেস্ট হয়েছে এবং তাকে চার্জশিটও করা হলো, সেই যে একাতা না, আরও অন্য কেউ এখানে ইনভলভ আছে কিনা সেই তদন্ত সিবিআই করছে। তারা সিবিআই সেই দিকে এগোচ্ছে। স্যার, ধর্ষণের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া যদি আমরা দেখি, এবং দুর্নীতির ক্ষেত্রে, কারণ এখন বলা হচ্ছে, এখন নয় প্রথম থেকেই বলা হচ্ছে যে অভয়া মেয়েটি নাকি দুর্নীতির শিকার, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির শিকার। তো দুর্নীতির মোড়কে যেহেতু শাস্তিটা কম, তাই জন্য কি দুর্নীতির আঙ্গিকে দেখা হচ্ছে? না না, সেটা না। ওটা হচ্ছে যে মোটিভ, মানে তাকে ধরে নিলাম যে XYZ তাকে খুন করেছে এবং তাকে ধর্ষণ করেছে, তো সেটা কি কারণে? আচ্ছা, সব সময় যে কারণ দিয়ে কেস, অনেক সময় কারণ পাওয়া যায় না, তাতেও কিন্তু কেস হবে এবং চার্জশিট হবে এবং পানিশমেন্ট হয়ে যাবে। কিন্তু এখানে বলা হচ্ছে কি, যে ওটাও একটা দুর্নীতির কারণেই ওকে এটা করা হয়েছে। তাহলে দুর্নীতির কারণে এটা করা হয়েছে। এবং এখানেও আমি বলি কি, 4/11/2004 4/11-তে সোমবার এই শিয়ালদা কোর্টে সিবিআই যে বলেছে কি, ওই দিনে সিবিআই স্পেশাল কোর্ট, এই কোর্ট না, সিবিআই স্পেশাল কোর্ট আর একটা আছে, সেই কোর্টে বলেছে কি, যে সিবিআই ওই দিনে কি বলেছে কি, দ্যাট there was a deep conspiracy behind the rape and murder of junior doctor of R.G. Kar Hospital. তার মানেটা কি, যে এই মহিলার যে খুন এবং ধর্ষণের পেছনে গভীর ষড়যন্ত্র আছে। তার মানেটা কি, এই গভীর ষড়যন্ত্র একজনের পক্ষে তো সম্ভবপর না। ষড়যন্ত্র মানেই হচ্ছে মোর দ্যান ওয়ান। তো তাহলে গভীর সম্পর্ক, এই কথাটা কোর্টের মধ্যে সিবিআইয়ের উকিল জাজকে বলছেন, তাহলে চিন্তার তো কোনো কারণ নাই।
তাহলে সিবিআই গভীর গভীর কনস্পিরেসি, ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র তার তদন্ত করছে, এবং তারা নিজেরাই বলছে, কোর্টের মধ্যে বলা হচ্ছে। এবং আরও কি বলা হচ্ছে ওই দিন, যে আমরা মিলর্ড আমরা ইনডেপথ ইনভেস্টিগেশন করছি। এটাও যেরকম ডিপ ডিপ ষড়যন্ত্র, আর এটা ইনডেপথ ইনভেস্টিগেশন, মানে ভেতরে ভিতরে ঢুকে যাচ্ছি। তার মানে সিবিআই এমন একটা স্টেজে এখন এসেছে যেটা হচ্ছে বলা যেতে পারে দিস ইজ দ্য লাস্ট স্টেজ। আচ্ছা, লাস্ট স্টেজ। অতএব এই কনস্পিরেসি ইনভেস্টিগেশন করাটা হয় কি, কেউ তো কনস্পিরেসি মানে ঢাক ঢোল পিটিয়ে করে না, কনস্পিরেসি মানেই তাই সে লুকিয়েই করে। অতএব এটা কনস্পিরেসির কথা বলা হচ্ছে। তার মানে কি, যে অভয়া যে খুন বা ধর্ষণ হয়েছে তার পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে, এবং এই ষড়যন্ত্র আগেই বলছি, এই ষড়যন্ত্র সে ওখানকার যে দুর্নীতি আছে তা সেটা কিন্তু আমরা বলছি, কিন্তু সিবিআই সে কথা এখনো বলে নাই যে ওই দুর্নীতির জন্যই সে মরেছে, সে কথা তো কিন্তু সিবিআই এখনো বলেনি। অতএব তার বেশি আমি গুরুত্ব দেই না। কিন্তু কি হতে পারে, যে একটা কজ তো থাকবে, অতএব সেটা খুব ন্যাচারাল যে যদি দুর্নীতি হয় তাহলে ধরো কারণ থাকবে রে ভাই, দুর্নীতি হওয়ার কারণ। তাহলে সেই দুর্নীতি যা মানে আমি বলছি যে কনস্পিরেসির কথা বলছি, ষড়যন্ত্রের কথা বলছি। তাহলে ষড়যন্ত্রের ডিপ ষড়যন্ত্র যখন হলো তার একটা কারণ থাকবে, তো সে কারণ তো হতেই পারে যে ওর এই যেহেতু এইবার হচ্ছে যে মানে বিষয় আমি দেখলাম আমরা যা আরজিকর হসপিটালে যে দুর্নীতি, এইরকম দুর্নীতি খুব কম দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে। আমি বলবো কি, মানে একটা হাসপাতালে এত বড় দুর্নীতি, এবং দেখা যাচ্ছে যে ওই দুর্নীতি শুধু একটা হাসপাতাল না, সারা এই সন্দীপ ওই জিনিসটাকে অলমোস্ট মানে একটা বিরাট কার্টেল মাফিয়ার মতো হয়েছে। ইজ এ মাফিয়া, যে তার ওই দুর্নীতির মানে এটা সার্কেলটা এখন প্রায় সব হাসপাতালে চলে গিয়েছে। তো এইরকম ধরনের তো কোনো হাসপাতালে যে এইরকম একটা দুর্নীতি, এই ধরনের দুর্নীতি হতে পারে, এটা তো আমরা কোনোদিনও শুনিনি বা দেখিনি। এই ষড়যন্ত্র যে দীর্ঘদিন ধরে আপনি বলছেন এটা ষড়যন্ত্র চলে আসছে এবং এটা বিভিন্ন ক্ষেত্রে স্প্রেড করে গেছে, কিন্তু জুনিয়র ডাক্তাররা কি কিছুই জানতেন না এই বিষয়ে? আচ্ছা, এইবারে আমি বলি যে প্রথম হচ্ছে কি, আমরা মা বাবার কথায় আসি, প্যারেন্টস, তারা কিন্তু একেবারে মিডিয়াতে নিজেরা মানে অনুলেখন করা হয়েছে, আনন্দবাজারে বলা হয়েছে যে তারা এইখানকার লোকেরাই, ঘরের লোকেরাই এই কাজটা করিয়েছে, এই হচ্ছে ওনার কথা। কিন্তু উনি তো তদন্ত করছেন না, ওনার নিজের যা ফিলিং, মা বাবার যা ফিলিং হয় সেটা রাইট হোক ও রং হোক, কিন্তু এটা ওনাদের মতামত। এইবার হচ্ছে কি, যদি ষড়যন্ত্র করে করা হয় তাহলে বাইরের লোক তো এসে ষড়যন্ত্র করবে না, এটা কিন্তু সিবিআই বলছে। আমি আবার সিবিআই এর কথায় আসি, তাহলে ওখানকার লোকই তো ষড়যন্ত্র করবে। আর এটা তো আমি কেষ্টর মতোই বলবো যে ওই হাসপাতালে এই সন্দীপের কথায় বাতাস নড়তে গেলেও সন্দীপের কথা চলবে, তা না হলে বাতাস নড়বে না। সেইটাই ইনভেস্টিগেশনে পেয়েছে সিবিআই। দেখা যাচ্ছে যে সব কিছুতেই সে ইনভলভ, এখানকার দুর্নীতি বলো যা কিছুই বলো তার মধ্যে তার হাত রয়েছে। অতএব সে যে এটা সেই কথাই বলা হচ্ছে। আর একবার সিবিআই কি বলছে, যে আমরা এখন পর্যন্ত যা ইনভেস্টিগেশন করেছি তার মধ্যে এই যে যারা এই কাজটা, ওরা ছাড়া, এই দুইজন ছাড়া, সন্দীপ এবং ওসি, এই দুইজন ছাড়া আরও যারা ইনভলভ হতে পারে তাদের সম্বন্ধে করছি। তার মানে কি, অলমোস্ট বলে দেওয়া হচ্ছে যে এরা এই কনস্পিরেসি এবং খুন এবং ধর্ষণের মধ্যে এই দুইজন আছে।
তাহলে আমি বলবো এটাও যে খুব সূক্ষ্মভাবে কিন্তু সিবিআই সেদিন এই শিয়ালদা হাইকোর্টে সেটা বলে দিয়েছে। অর্থাৎ আমাদের মনে রাখা দরকার যে এটা একজনের জন্য নয়, অনেক লোকের অনেক লোক মানে বেশ কিছু লোকদের নিয়ে এই ষড়যন্ত্র করে করা হয়েছে। এবং আমি তো এটা এক্সপ্লেন করেছি যে কিভাবে সে মরেছে। আমি আরেকবার যদি আমরা একটু মনে করি, বলা হচ্ছে কি আমাদের যতই সে আমাদের রিপোর্ট পোস্টমর্টম রিপোর্ট ভালো হয় নাই, যা হয় নাই, কিন্তু এছাড়া তো সবেদন নীলমণি এটা নিয়েই তো আমার কোর্টে যেতে হবে। যে এখানেই তো বলা আছে, খালি বলে। আর একটা কথা বলি, সিবিআই এই তদন্ত যা যা করেছে সেটা তার যে সায়েন্টিফিক আসপেক্ট এবং মেডিকেল আসপেক্ট তার জন্য একটা কমিটি করেছে এবং সেই চার্জশিটে বলা আছে সেই কমিটিটা হচ্ছে যারা ভারতবর্ষের মধ্যে বেস্ট অফ ব্রেন অন দিস সাবজেক্ট, তাদেরকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। তাদের কাছে পুরো যা কিছু মানে সায়েন্টিফিক এভিডেন্স তাদের সামনে দেওয়া হয়েছে। তারা বলেছে 1 2 3 4 5 6 7 8 সেটা সব কিন্তু এই চার্জশিটের মধ্যে আছে। এবং সেখানে আমি ওই একবার 2-3বার আমিও অনেকবার মানে এর ঠিক মতো হয় নাই বলে, প্রথম হচ্ছে সন্ধ্যার সময় কেন করলে, এত তাড়াতাড়ি কেন করলে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ডেড বডিটা তুমি রাখলে না, এত বড় একটা ইম্পর্টেন্ট কেস তুমি ক্রিমেশন করতে দিলে। তো এই সমস্ত মতো আমরা ক্রিটিসিজম করেছি মানে এই পোস্টমর্টম রিপোর্টের বেলায়। কিন্তু যদি আমরা দেখি যে কোন পার্টটা এর মধ্যে ভালো, আমি সেটাও বার করেছি তাতে এবং আমি দেখলাম কি আমি যেটা বলেছিলাম ইট ইজ অন রেকর্ড, সেইটাই কিন্তু যে কমিটি করেছে সিবিআই সারা ভারতবর্ষের মানে বেস্ট অফ ব্রেন নিয়ে, তারা কিন্তু কোনো রকম এর মধ্যে কোনো রকম খারাপ কিছু দেখেনি, বরং তারা ব্যাখ্যা করেছে যে এই বলেছে এই বলেছে এই বলেছে এই বলেছে। এইবার আসি যে তাকে খুন করার আগে প্রথম সে তার শরীরে সে মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত তাকে আঘাত করা হয়েছে এবং রক্ত বেরিয়েছে, প্রত্যেকটা আঘাতে প্রত্যেকটা জায়গায় রক্ত বেরিয়েছে। এটা এরকম নয় যে বড় একটা সোর্ড বা একটা কিছু ধরে বা কাটারি ধরে এরকম করে 3টে মারলাম আর লোকটা মারা গেল, সেরকম না। একটা করে 1 2 3 4 করে একদম পা পর্যন্ত তাকে আঘাত করা হয়েছে এবং রক্ত বেরিয়েছে, ইনক্লুডিং তার প্রাইভেট পার্ট সেখানে গিয়েছে। সেইখানে যে এইটা করতে গেলে তাহলে তার হাত, তার মাথা, তার পা ধরতে তো লোকের দরকার। তাহলে তার মানে কি তাকে তার আমি ধরলাম যে আমার যদি কেউ এরকম করে কেউ করে তাহলে মাথা ধরতে হবে কমসে কম একজন, দুজনও হতে পারে। এই 2 হাত আরও 2জন লোক লাগবে, 2 পা আরও 2জন লোক লাগবে। তার মানে 5 6 জনের নিচে এটা হতেই পারে না। আর একটা ক্লিয়ার বলছে এই মানে পোস্টমর্টম অল দিস ইনজুরিজ আর অ্যান্টিমর্টম, মানে হচ্ছে এই যে সমস্ত আঘাত হয়েছে এই সব আঘাতই তার মৃত্যুর আগে। তাহলে আমরা ধরে নিতে পারি যে যদি তাকে ধর্ষণ করা হয়, সে কথাটা পরে আসছি, তাহলে প্রথম হচ্ছে কি তাকে আঘাত করা হয়েছে। এইবার আসলো তাকে খুন করেছে কিভাবে, সেটাও কজ অফ ডেথ বলা হচ্ছে যে খুন করা হয়েছে তার গলা টিপে, বাংলায় বলছে গলা টিপে ধরে করে এবং নাক এবং মুখ বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে তাকে খুন করা হয়েছে। তাহলে সেখানেও এটা তাহলে একজন তো আর এই কি বলে গলা টেপা আর আরেকজন তো না কাটে, সেখানেও তো 2জন লোকের দরকার। আবার সেখানেও সে ছটপট করবে, তো সেখানে তাকে হাত ধরার জন্য আরও 2জন, 2 পা ধরার জন্য আরও 2জন। তাহলে একজনের তো কাজ হয় না। তো এইটা তো পরিষ্কার ব্যাপার। এবং সেইখানে আরো একটা কথা বলছে যে তারা বলছে কি, আচ্ছা ইনসিডেন্টালি এখানে কিন্তু কোনো সিমেন্ট পাওয়া যায়নি, এটা পরিষ্কার হওয়া দরকার। কোনো বীর্য পাওয়া যায়নি,
কিন্তু তার মানে এই না যে তার জেনিটালিয়াতে মানে যৌন জায়গায় কোনো আঘাত হয়নি, সেখানেও যৌন জায়গায় আঘাত হয়েছে এবং সেখানে দুটো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, একটা বলা হচ্ছে পেনিট্রেশন আর একটা ইনসারশন। পেনিট্রেশন সাধারণত মানে বলা হয় দর্শনের বেলায়, কিন্তু ইনসারশন মানে হচ্ছে কোনো একটা জিনিস দিয়ে তার মধ্যে এরকম করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাকে যেভাবে তার ভেজেইনাতে যেভাবে তাকে ওখানে যেভাবে আঘাতটা করা হয়েছে, রক্ত ঝরঝর করে পড়েছে। এবং যেদিন ইনকোয়েস্ট রিপোর্ট হয় সেইখানে ওরই একজন ক্লাসমেট, যিনি অন্য একটা হসপিটালের ডাক্তার তিনি ছিলেন, তিনি বলছেন ওটা দেখে আমি অবাক হয়ে গেছি যে ওই স্থানে একেবারে রক্ত ভরে আছে। কিন্তু তার মানে এই না যে ওটা রেপ হয়েছে, তা না। তো দেয়ারফর আর একটা কি বলা হচ্ছে যে তাহলে আমরা রেপ কেস প্রমাণ করব কি করে? তো রেপ কেস প্রমাণ করতে হলে তো আমাকে প্রমাণ করতে হবে যে সেটা কিন্তু এবার বলা হচ্ছে কি যে যা আমরা ডিএনএ রিপোর্টে কি হয়েছে যে এই মহিলা দুই স্তনের সেখান থেকে স্যালাইভা আর এর স্যালাইভা এই সঞ্জয়ের মিল হয়েছে। কিন্তু এটা ডাইরেক্ট এভিডেন্স, এইটা ছাড়া আর কোনো এভিডেন্স নেই যে ও অভয়ার কোন জায়গায় হাত দিয়েছে বা কোন জায়গায় কি করেছে, এটা ছাড়া নেই। আর কি আছে? সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স, মানে কি ঘটনা যেভাবে হয়েছে কিরকম ওখানে এ রয়েছে, যে আমরা ক্যামেরা লাগিয়ে আছি, ওটা ক্যামেরাটাকে কি বলা হয়? না, টিভি, যে ক্যামেরা আমরা লাগিয়ে রেখেছি না প্রত্যেক জায়গায় এখন সিকিউরিটির জন্য, সিসিটিভি বলা হয়। তো সিসিটিভিতে যা বেরিয়েছে সেটা আবার আরও ভালো করে সিবিআই সেটাকে বারবার ফরেন্সিক রিপোর্ট দিয়ে এবং সায়েন্সে ভর্তি করে বার করে গেছে যে ওখানে গিয়েছিল এটা প্রমাণ হয়েছে, এবং ওখান থেকে ও বেরোচ্ছিল সেটা প্রমাণ হয়েছে। কিন্তু ও কিন্তু বেরোচ্ছিল তাই প্রমাণ হচ্ছে, ও যে এখানে গিয়েছিল তাই প্রমাণ হচ্ছে। কিন্তু এইটা তো কেউ দেখে নাই যে ও ধর্ষণ করেছে, বা এটা তো কেউ দেখে নাই যে ওখানে একটা লোককে মারছে কেউ, সেটাও কেউ দেখে নাই। তো তাহলে কি দাঁড়াচ্ছে যে সিবিআইকে এই কেসটা দাঁড় করাতে এবং যেভাবে ওরা সিন অফ ক্রাইম নষ্ট করেছে ক্যালকাটা পুলিশ, তার ফলে এই কেসটাকে একটা মানে চার্জশিট করা, এমনকি ওই সঞ্জয়ের বিরুদ্ধে একটা চার্জশিট করা, ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। এটা অলমোস্ট আমি বলবো কি একটা মিরাকল। তা না হলে কেসই দাঁড়াবো না যদি সিবিআই না করতো। জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গে যদি আসি, জুনিয়র ডাক্তারদেরকে দেখা গিয়েছে সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে, কিন্তু তারা কেন সিবিআই এর কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করলো না? কোনোভাবে এইবার প্রশ্ন আছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করছে প্রথম থেকে, তারা বলছে যে 11টা আমাদের দাবি, তার মধ্যে একটা দাবি হচ্ছে এই মহিলা, তাই তো? কিন্তু তোমাদের 11টা দাবির মধ্যে একটাই কিন্তু মহিলাকে নিয়ে, আর কোনোটা নাই, এবং তাও নাম্বার 1 না। কেননা সব কাগজে যা বেরিয়েছে এবং তোমরা নিজেরাই দিয়েছো, প্রেস কনফারেন্স করতেই আছো। এইবার সব কিছু ওখানে আমরা জানলাম। এই কাজ করতে বাইরের থেকে 6জন 5জন লোক রাত্রে এসে এটা করা, এটা অসম্ভব। ওখানকার লোকেরাই সে কে করেছে তারা জানে। আর কেউ যদি বলে যে ওখানকার লোকেরা কিচ্ছু জানে না, আমি বলবো যে সম্পূর্ণ মিথ্যে কথা। অর্থাৎ তাদের উচিত ছিল সিবিআইকে গোপনে গিয়ে বলা, লিখিত কথা আমি বলছি না, গোপনে গিয়ে মৌখিকভাবে বলা। আর যদি সাহস করতো তারা বলতো। কেন অনেকে কিন্তু বলেও ফেলেছে, 2-1জন ডাক্তার, যে
এখানকার লোকেরা যে করে নাই এটা উড়িয়ে দেওয়া যায় না, আচ্ছা, উড়িয়ে দেওয়া যায় না। দুই একজন আমার কানে এসেছে। আমি তার থেকে আর একটা কথা বলি, আমি অন্য অন্য ইয়েতেও বলেছি। আমাকে একবার একজন ওখানকার সিনিয়র ডাক্তার, মহিলা ডাক্তার, মহিলা কিন্তু, তিনি আমার টেলিফোন করছেন। আমি তাকে কোনোদিনও চিনি না, জানি না। তো আমাকে বলে যে স্যার আমি তো আপনার কাছে আসতে চাই, আপনার টেলিফোন জোগাড় করেছি। আমার টেলিফোন তো ফেসবুকেই পাওয়া যায়, এভরিবডি। তা বললো যে আমার একটা বিশেষ আপনার একটু অ্যাডভাইস চাই। তেমন আমি বললাম যে অ্যাডভাইস আমি কি ব্যাপারে করবো? বলে না, আমার ব্যাপারটা এমন আছে যে আমি মনে করি যে আপনি আমাকে উপকার করতে পারেন, আপনার বাড়িতে যাব। আমি ঠিক আছে, আজকে তো হবে না, পরশু দিন এসো। তো উনি, তার আগে কিন্তু টেলিফোনে আমার কথা হয়েছে তার সাথে। টেলিফোনও আমি, কেন প্রথমত বেরোলেই আজকাল পাওয়া যায়, তা উনি এসে তার যে আমাকে অ্যাডভাইস যে বিষয়ে চায় আর কি, সেটা ব্যক্তিগত ব্যাপার। তা আমি সেটাও প্রশাসনিক আর কি, মানে সেই কোনো পার্সোনাল না, ওই হস্টেলের এই প্রশাসনিক ব্যাপার। তো আমি সেটাও বললাম যে এইভাবে তুমি করতে পারো। কথায় 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 ও নিজেই এই প্রশ্নটা আসলো। তারপরে বলল কি জানো, যে ওই আমাদের এই হাসপাতালের আমাদের লোকেরাই করেছে, এবং কারা করতে পারে এটাও আমরা জানি, এবং কারা করতে পারে মানে নাম না, মানে কোন গ্রুপ বা কারা, তিনি আমাকে কিন্তু সেই গ্রুপের কথাও বলে দিলেন। এবং আমি শুনে মানে আমার আঁতকে উঠেছি যে এই যদি কোনো কেউ এটা জানতে পারে ওর নাম, তাহলে নির্ঘাত খুন হয়ে যাবে। তো সেই জন্য তার নাম আমি আমার মন থেকেও আমি ইরেজ করে দিয়েছি। গত 100 দিনে 100টা, যেহেতু 100 দিনের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই 100 দিনের হিসেবটা আমি রেখেই প্রশ্নটা রাখি। নারী নির্যাতনের যে মানে নৃশংসতম ঘটনা কলকাতার বুকে ঘটেছে, এবং তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যারা দোষী তারা যথাযথ শাস্তি পাবে, ফাঁসির দাবি তিনি করেছিলেন। অথচ গত 100 দিনে রাজ্যে 100টা জায়গাতে নারী নির্যাতনের মতন ঘটনা ঘটেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে নাকি সরকার ঘনিষ্ঠ লোকজন সেখানে জড়িত রয়েছে। তাহলে তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? প্রথম হচ্ছে যে এই যে এটাও আমরা যদি এটাকে খুব নিরপেক্ষ অবস্থায় দেখি, যে এটা কি এই জন্য হলো যে মানে যারা এই কাজ এইগুলো এই অপরাধগুলো করলো তারা তো সবাই মোটামুটি সবাই ধরা পড়েছে, কারা করেছে এটা তো অনেকটা অতখানি গুঁড়ো ব্যাপার না। আমরা জানি যে এতগুলো কেস হয়েছে, এই হয়েছে। এইবার প্রশ্ন যে এইটা কেন পরপর এরকম করে ঘটে গেল কেন? যদি বুঝতাম যে 6 মাস পরে একটা হয়েছে, তারপরে আবার 1 বছর পরে আর একটা হয়েছে, তা না করে এটা পরপর হয়ে গেল। এটাও কি চিন্তা করা যেতে পারে যে তারা যারা এই সমস্ত গুলো করে বেড়ায়, তো এই ধরনের তো আমরা পুরুষ মধ্যে কিছু লোক তো আছে এই সমস্ত করে বেড়াই আমরা, এটা তো বাস্তব কথা। তো তারা কি ভেবেছে যদি ওটা ওইখানে করা যায়, যদি ওইখানে করা যায় তাহলে বাইরে করা যাবে না কেন? মানে হাসপাতালের মধ্যে এত সিকিউরিটির মধ্যে সেইখানেই যদি করা যায় তাহলে বাইরে করা যাবে না কেন? ফ্রি ফর অল, মানে সাহস বেড়ে গেছে তাহলে না, যে এটা হতে পারে যে এইখানে যদি এটা করা যায় তাহলে বাইরে কেন হবে না, যারা এই সমস্ত করে। তাই বলছি। আর একটা কথা, যারা ক্ষমতায় থাকে না তারা ক্ষমতা অপব্যবহার করবেই, ওটা তো বড় কথা আছে। কি বলা হয়, পাওয়ার করাপ্টস, অ্যান অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এটা তো মানে একেবারে চিরন্তন সত্য। যদি ক্ষমতায় থাকো তাহলে তোমাকে তোমার এই করাপশন, দুর্নীতি করার খুবই সম্ভাবনা, এবং যদি বেশি ক্ষমতায় থাকো তাহলে সম্পূর্ণ দুর্নীতি করবে। অতএব এই যে যারা ক্ষমতায় আছে, যারা তৃণমূলের লোকেরা করেছে তুমি বলছো, এটাও আমার কাছে কোনো আশ্চর্য নয়।
যারা ক্ষমতায় থাকবে তাই। এই জন্য না আমি একটা কি করেছিলাম, যখন আমি রিটায়ার করলাম, রিটায়ার করার আগেই তখনকার গভর্নমেন্ট আমাকে বললো যে আপনাকে গভর্নর করছি আমরা। বললাম যে নমস্কার, আমি কোনো সরকারি কাজের মধ্যে নাই, সরকারি কাজের মধ্যে আমি নাই, অনেক ক্ষমতা আমি নিজে ক্ষমতার মধ্যে রয়েছি, ক্ষমতা অনেক সময় আমরা নিজেরাই দেখেছি আমি কি ঠিক করছি, এরকম প্রশ্ন নিজের মধ্যেও হয়। তো আমি আর সরকারের মধ্যে ক্ষমতার মধ্যে থাকবো না। কিন্তু ঘটনার চক্করে আবার পড়ে গেলাম, সেটা অনেকদিন পরে, তাও মানে 10 বছর পরে আবার ক্ষমতায় গেলাম। সেই জন্য আমি আবার মমতাবাদ মানে পিড়ির জন্য আমি প্রথম পাস, তারপরে আবার পাস করে আমি কোনো রকম সেখান থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে এসেছি। অর্থাৎ ক্ষমতা যদি বেশি দিন তুমি থাকো তাহলে দুর্নীতির মধ্যে তুমি পড়বে, এর মধ্যে কোনো ডাউট নাই। স্যার, যেটা একটু আগে কথা হচ্ছিল যে 20শে অগস্ট 2024 সুপ্রিম কোর্টে প্রথম শুনানি হয় অভয়াকাণ্ডের, এবং সেখানে আরজি করে বেশ কিছু গাফিলতি নজরে আসে এবং সিআইএসএফ জওয়ান ওখানে রিক্রুট করা হয়, পুলিশের ওপর থেকে আস্থা চলে যায় এবং একাধিক প্রসঙ্গ উঠে আসে এক্ষেত্রে। তাহলে যখন রাজ্য সরকারের ক্ষেত্রে এরকম গাফিলতিগুলি নজরে আসছিল এবং মাননীয় বিচারপতি সেই নির্দেশ দিয়েছেন, কেন্দ্রের সরকারের তরফ থেকে সেরকম কোনো পদক্ষেপ নিতে দেখা গেল না কেন? না, সেটা না, সেই যে একটা হসপিটালে কি হয় না, এইটা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি তাদের হসপিটাল হয় সেটা অন্য কথা, কিন্তু আদারওয়াইজ এটা তাদের মানে পরিধির মধ্যে পড়ে না, 1 নম্বর। কিন্তু যা ঘটলো সেইখানে একটা প্রশ্ন আছে, যে প্রথম হচ্ছে যে ঘটনা ঘটেছে, তারপরে বেশ কয়েকদিন পরে সেইখানে ভ্যান্ডালিজম হলো এবং বেশ কিছু তারা সেইখানে ঢুকে তারা কি করলো, তারা শুধু যে সেইখানে, সে তো আমি পড়েই শুনিয়েছি যে তারা বলে 14ই আগস্ট রাতে কেন পুলিশ ঘটনাস্থল থেকে পালালো, তার মানে এটা খুব আঘাত করেছে সুপ্রিম কোর্টকে, এবং সেই জন্য তারা কি বললো যে এখানে কোনো ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। তখন এটা নিয়ে আলোচনা হলো এবং কপিল সিবাল কিছুই ভালো কোনো রকমের সঠিক কোনো উত্তর, মানে ও কি করবে, ঘটনা ঘটে গেছে। এবং পরবর্তীকালে এমনকি সিপিও বলেছে যে এই ব্যাপারটাতে আমরা আমাদের ইন্টেলিজেন্স ফেল করেছে। কিন্তু ঘটনা চক্রে যে এত লোক, তার মধ্যে অধিকাংশ লোক কিন্তু আবার ক্ষমতার লোক, সেখানে তার যারা অ্যারেস্ট হয়েছে তার মধ্যে রয়েছে। তো তারা এইটা হওয়ার ফলে কি করলেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস দেখলো তো এইটা তো ল অ্যান্ড অর্ডার বলে তো কিছু নেই ওখানে, সঙ্গে সঙ্গে তিনি বললেন, সেই দিনই অর্ডার দিলেন যে এখানে সিআইএসএফ ব্যাটালিয়ন এখানে যাবে। এটা তো এটা তো কখনো হয় না। ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেটের কর্তব্য। সেখানে সুপ্রিম কোর্টের আদেশ হলো যে পুলিশ তো পালিয়ে যায় ওখান থেকে, তার মানে ওখানে কোনো ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, রুল অফ ল নেই এখানে, সেই জন্য সিআইএসএফ করা হলো। এবং এইটা করলে তো বোঝা যাচ্ছে কি যে কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার, আইন এবং শৃঙ্খলার সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। সিবিআই এই মুহূর্তে যেভাবে তদন্ত এগোচ্ছে, আপনি একজন প্রাক্তন সিবিআই কর্তা, আপনি সেই তদন্তে খুশি? আমি তো বলেই দিয়েছি যে তদন্তে তো তারা প্রথম হচ্ছে কোন স্টেজে এসছে, এই এমন একটা স্টেজে এসছে যারা এই যে ধরা পড়েছে এ ছাড়া অন্য কারা কারা এর মধ্যে ইনভলভ, তার মধ্যে সেইটাই তারা ইনভেস্টিগেশন করছে। 1 নম্বর, আমি আগে একটু বলেছি যে ডিপ কনস্পিরেসি হয়েছে, এই যে কেসটা হয়েছে, মানে আমি বলছি খুন এবং ধর্ষণ যা হয়েছে তার পেছনে গভীর ষড়যন্ত্র আছে। তো আমি তো সন্তুষ্ট। যদি এটা না আমি পেতাম, যে কোর্টে বলেছে এখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি বলছেন যে এই তদন্ত করা হচ্ছে, তাহলে আমার মনের মধ্যে সন্দেহ আসতো যে সিবিআই কি ওই দিকে একদমই এগোলো না, এত না। ঠিক। দেখুন, অভয়াকাণ্ড নিয়ে প্রশ্ন থাকবে, প্রশ্নের ধোঁয়াশা অনেক কিছুই থাকবে। আসলে যে অভয়া মেয়েটি
সে দুর্নীতির শিকার তা কিন্তু স্পষ্ট। এ নিয়ে আগামী দিনে কোনো প্রশ্ন আসলে অবশ্যই আমরা উপেন বাবুর কাছে আসব এবং সেই প্রশ্নের ধোঁয়াশা কাটিয়ে উঠবো আশা করি। দর্শকদের সঙ্গে দেখা হবে পরবর্তী এপিসোডে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।